প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আলফাজ আনাম, সহযোগী সম্পাদক, দৈনিক আমার দেশ। রয়েছেন শামসুল আলম লিটন, সলিসিটর, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলফাজ আনাম, আপনি জানেন যে আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপে খেলতে জাতীয় দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য অনুরোধ জানিয়েছে। বিসিবি মনে করে বর্তমান পরিস্থিতিতে ভারতের কোনো শহরে বাংলাদেশের দল নিরাপদ নয়। শুধু দল তো নয়, সেখানে কর্মকর্তারা যাবেন, দর্শক যাবেন, সাংবাদিকরাও যাবেন, কেউ নিরাপদ মনে করছে না বিসিবি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট কেউই ভারতে নিরাপদে থাকবেন না বলে চূড়ান্তভাবে আশঙ্কা প্রকাশ করে দিয়েছে বিসিবি। আপনি জানেন যে এই সিদ্ধান্তের মূলে রয়েছে আইপিএলে বাংলাদেশের তারকা পেসার যে মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। গত শনিবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপি রাজনীতিবিদ ও উগ্র হিন্দুত্ববাদী নেতাদের দাবির মুখে দেশটির ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে তাদের 2026 আইপিএল এর স্কোয়াড থেকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় এবং কলকাতা নাইট রাইডার্স অলরেডি ঘোষণাও দিয়েছে তারা মুস্তাফিজকে রাখছে না। এবং আপনি জানেন যে আসলে এর পেছনে ছিল মোদী সরকার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও রাজনৈতিক ও সাম্প্রদায়িক কারণে একজন বিশ্বমানের ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশের ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সরকারের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলেছেন বাংলাদেশে বিপিএল এর সম্প্রচার বন্ধ করতে হবে। আপনি জানেন যে এখন যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা, উনি আজকে ঘোষণা দিয়েছেন যে বিপিএল এর সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে বন্ধ থাকবে। এই যে মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের প্রতিক্রিয়া, এটাকে আপনি কি যথাযথ মনে করেন? যথাযথ প্রতিক্রিয়া বলতে আপনি যেভাবে জিনিসটা বলছেন যে আসলে তো ভারত বাংলাদেশের জন্য নিরাপদ নয়, কোনো বাংলাদেশি নাগরিকের জন্য নিরাপদ নয় ভারত। কারণ সেখানে হিন্দুত্ববাদের নামে যে অবস্থা তৈরি হয়েছে, বাংলাদেশ সম্পর্কে যে ঘৃণা এবং বিদ্বেষ একেবারে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, যে কোনো বাংলাদেশি খেলোয়াড়, বাংলাদেশি কর্মকর্তা যদি সেখানে যায়, সেখানে যে কোনো ধরনের হামলার ঘটনা ঘটতে পারে, যে কোনো ধরনের একটা অনিরাপদ পরিস্থিতিতে বা মবের শিকার হতে পারে। এই অবস্থায় বাংলাদেশ তো আসলে কোনো খেলোয়াড় পাঠাতে পারে না। কারণ হলো আপনি দেখছেন যে শুধু মোস্তাফিজ ইস্যু না, তো গত কিছুদিন ধরে তারা বাংলাদেশ হাইকমিশনে হামলা করছে, ত্রিপুরাতে হামলা করছে। সেখানে আমরা এরকম একজন খুবই নন ফেস তাকে এরকম মাঠের মধ্যে খেলবে, চারদিকে হাজার হাজার লোক থাকবে, মোটেই নিরাপদ না। এবং সরকার এটা খুবই খুবই যথার্থ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশিদের জন্য। আপনি দেখছেন যে গত কিছুদিন ধরে বাংলাদেশিদের চিহ্নিত করে অনেক বাংলাভাষী ইন্ডিয়ান নাগরিককেই নির্যাতন করা হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে আপনি কিভাবে খেলোয়াড় পাঠাতে পারেন? এটা তো আমাদের একেবারেই মানে সিকিউরিটির প্রাথমিক দিক বলা যায়। আরেকটা যেটাকে আমরা বলছি যে ক্ষোভের দিক, সেটা তো ভিন্ন, সেটার একটা অন্য প্রেক্ষিত আছে। কিন্তু প্রথম যে দিক, যে সরকারের সিদ্ধান্ত, এটা যথার্থ সিদ্ধান্তই শুধু না, এটা অত্যন্ত জরুরি ছিল। ইন্ডিয়ায় কোনো বাংলাদেশি নাগরিক এখন আর নিরাপদ নয়। শুধু মোস্তাফিজ না, যারা ইন্ডিয়াতে যাচ্ছে এখন চিকিৎসা নেওয়ার জন্য বা বাজার করার জন্য বা অন্য কোনো কারণে জরুরি প্রয়োজনেও যদি কেউ যায়, সেও সেফ না। মানুষের মধ্যে এমনভাবে রাষ্ট্রীয়ভাবে বিদ্বেষ ছড়ানো হয়েছে, তার ফল আমরা এগুলো দেখছি যে ভারতীয় নাগরিক বাংলা ভাষায় কথা বলে তারা যেখানে নিপীড়নের শিকার হচ্ছে, সেখানে আপনি একজন আমাদের দেশের লোক যিনি ভারতের অনেক কিছুই চিনেন না, ধরেন আপনি চিকিৎসা নিতে গেছেন কোনো একটা হসপিটালে, সে পাশ দিয়ে যাচ্ছে, সে সেখানে আক্রমণের শিকার হতে পারে। সেখানে এই খেলোয়াড়ের কত লক্ষ লক্ষ আপনার দর্শক থাকবে, এটা তো নিরাপদ না। এটা সরকার খুবই যথার্থ সিদ্ধান্ত নিয়েছে। আরেকটা হচ্ছে যে ক্ষোভের যে প্রতিবাদের কথা বলছেন, এখানে প্রতিবাদ হওয়া দরকার। প্রতিবাদ হওয়া দরকার এই কারণে যে কেন আপনি বাংলাদেশের প্লেয়ার আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, এটা ভারতের সিদ্ধান্ত। আমাদের ক্লাবে যদি কেউ বিদেশি প্লেয়ার আসে, নিতেও পারে, নাও নিতে পারে।
কিন্তু আপনি সেখানে কারণ দেখাচ্ছেন যে এখানে একটা দুর্ঘটনাবশত একজন হিন্দু নাগরিক নিহত হয়েছেন এবং সেটা তার চাকুরির কর্মক্ষেত্রের একটা বৈষম্যজনিত সমস্যাকে কেন্দ্র করে আপনি সেটাকে একটা সাম্প্রদায়িক রূপ দিয়ে বলছেন যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, এই জন্য মোস্তাফিজ খেলতে পারে না। কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু উঠেছে, আমরা দেখলাম ভারতের কিছু কিছু লোক বলার চেষ্টা করছে যে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, তাকে আনা যাবে না, তাহলে হাসিনা থাকে কি করে? না, এইটা ভারতীয় নাগরিক যারা বিবেক সম্পন্ন ভারতীয় নাগরিক তারা এই প্রশ্ন তুলুক, মাস কিলার, তারা এই প্রশ্ন তুলুক। আমার প্রশ্ন হচ্ছে, আমি ওই জায়গায় আবার ফিরে যেতে চাই যে বাংলাদেশে একটি দুর্ঘটনাজনিত কারণে বা একটা মবের কারণে চাকুরিতে বৈষম্যজনিত কারণে একজন হিন্দু নাগরিক, দলিত সম্প্রদায়ের একজন হিন্দু নাগরিক নিহত হয়েছে। নিঃসন্দেহে এটা নিন্দনীয় এবং এটা যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হয়েছে, বিচারের আওতায় আনা হচ্ছে। এইটাকে একটা সাম্প্রদায়িক আপনি রূপ দিয়ে বলছেন মুস্তাফিজ খেলতে যেতে পারবে না। তাহলে ভারতে যে প্রতিদিন মুসলমানদের উপর, খ্রিস্টানদের উপর, দলিত নিম্নবর্ণের হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন হয়, তাহলে কি ভারতের চারপাশে যেসব দেশ আছে তারা কি বলবে যে আমরা যেহেতু মুসলমান, ওখানে হিন্দুদের উপর নিপীড়ন, মুসলমানদের উপর নিপীড়ন হচ্ছে, আমরা খেলতে যাব না, আমরা খেলতে পাঠাতে পারি না? এটা তো কোনো ন্যূনতম যে সম্প্রীতি, সৌহার্দ্য, পেশাদারিত্ব যে প্রশ্ন, ভারত এগুলোর কোনো তোয়াক্কাই করছে না। শামসুল আলম লিটন, বাংলাদেশের এই সিদ্ধান্ত একটা বড় ধরনের সিদ্ধান্ত, অতীতে আমরা তো দেখিনি। কারণ আপনি জানেন যে গত 15 বছর মূলত বাংলাদেশের নিজস্ব কোনো পররাষ্ট্র নীতি বলতে কিছু ছিল না। এই যে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না পাঠানোর নীতিগত সিদ্ধান্ত এবং IPL এর সম্প্রচার বন্ধের নির্দেশ, আপনি এটিকে জাতীয় স্বার্থ রক্ষার সাহসী পদক্ষেপ বলবেন? IPL এর এদেশে সম্প্রচার বন্ধ করা এবং IPL এ মুস্তাফিজের উপর যে সিদ্ধান্ত তারা নিয়েছে এবং ক্লাবকে নিতে বাধ্য করেছে, এই দুটি এখন আর বাংলাদেশের অথবা ভারতের কোনো সংবাদ নয়, এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। দুটি কারণ, একটা হচ্ছে ক্রিকেট এখন বৈশ্বিক সবচেয়ে বড় স্পোর্টস, আর 2 নম্বর হচ্ছে যে মুস্তাফিজ এই ক্যারেক্টারটি বাংলাদেশের গর্বিত একজন নাগরিক এবং আমরা তাকে নিয়ে এবং আমাদের আরও অনেক ক্রিকেটারকে নিয়ে আমরা গর্ববোধ করতাম এবং করব। মুস্তাফিজের উপর যে অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, এর ফলে ক্রিকেট ওয়ার্ল্ডে কিন্তু এটার একটা আলোড়ন তৈরি হয়েছে এবং ক্রিকেট ওয়ার্ল্ডে এই যে একজন স্টার, অনেক বড় ধরনের স্টার মুস্তাফিজকে লাঞ্ছিত করা হলো, অপমানিত করা হলো, এতে শুধুমাত্র বাংলাদেশ নয়, ওয়ার্ল্ড ক্রিকেটকেই কিন্তু এখানে অপমান করা হয়েছে বিনা কারণে। যেটি ভাই যেটি বলছিলেন, এটা কিন্তু কোনো জাস্টিফাই করতে পারবে না। এখন কথা হচ্ছে যে IPL এর প্রচার, এখানে যে প্রচার নিষিদ্ধ করা, এটা আসলে এনাফ নয় এবং এটা একটা অনেক বড় কূটনৈতিক সিদ্ধান্ত। যদিও BCB সিদ্ধান্তটি নিয়েছে, ডেফিনেটলি তারা সরকারের সঙ্গে আলোচনা করে নীতিগতভাবে ঠিকঠাক করেই সিদ্ধান্ত নিয়েছে এবং এই দিক থেকে শুধু সরকার এবং আমাদের যে BCB তাই নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। এই কারণে যে গত 16-17 মাসে যতগুলো একতরফা সিদ্ধান্ত, একতরফা বিবৃতি, সবকিছুর উপরে সর্বশেষ এই ঘটনায় যোগ হয়েছে, তখন যার 48 ঘন্টা আগে ডক্টর জয়শঙ্কর এই শহরে এসেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি শোক বার্তা নিয়ে এসেছিলেন নরেন্দ্র মোদী। এতে মানুষ একটা ধারণা পেয়েছিল যে হয়তো স্বাভাবিক হচ্ছে, প্রতিবেশী দেশ হিসেবে তারা হয়তো রিয়েলাইজ করতে শুরু করেছে যে কাজগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের যত ধরনের কনভেনশন আছে সব কিছুর বিপরীতে গত 16 মাসে যে স্টেপগুলো নিয়েছে, সেখান থেকে হয়তো সামনে পজিটিভ একটা, যেহেতু কূটনীতি তো আসলে সংঘাতকে বাড়ানোর জন্য নয়, সংঘাতকে মিনিমাইজ করার জন্য, দিস ইজ রাইট কূটনীতি, এটা রাইট কূটনীতি ছিল। কিন্তু উনি ওখানে আরও গুরুত্বপূর্ণ একটা কথা দিল্লি এয়ারপোর্টে নেমেই বলেছেন যে দিল্লি এখন থেকে ভালো প্রতিবেশী এবং মন্দ প্রতিবেশী বিবেচনা করবে। তাহলে তো বিবেচনা করার জন্য ভালো প্রতিবেশী, ভালো বন্ধু, এটা কিন্তু আসলে বলে হয় না, এটা বিভিন্ন ধরনের বিহেভিয়ারাল প্যাটার্ন এবং বডি ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে যে লেনা দেনা, মানে দুটি মানুষের সঙ্গে যেমন ভালো বন্ধুত্ব কি এটা বলে দিতে হবে না যে আমি সর্দার ফরিদের খুব ভালো বন্ধু, অথবা আমরা, এটা কিন্তু বলে দিতে হয় না। বিভিন্ন ধরনের সোশ্যাল ইন্টারাকশন এবং বিহেভিয়ার সব কিছু মিলেই কিন্তু এটা প্রকাশিত হয়। এখন কথা হচ্ছে যে দীর্ঘদিন থেকে, সেই 71 সাল থেকেই 16 ডিসেম্বর থেকে শুরু হলো,
তারা আমাদের মিত্রবাহিনী হয়ে যে শুভেচ্ছার নিদর্শন, আমাদের মুক্তির সারথি ছিল। কিন্তু পরের বছর থেকেই যখন ইস্টার্ন কমান্ডের বিজয় দিবস পালন করলো, তখন আমাদের এই জাতির কিন্তু হয়তো ঘুম ভাঙতে শুরু করলো যে ওনারা তো আসলে বন্ধু ছিল, ওনারা তো এসছেন তাদের নিজস্ব পতাকা ওড়ানোর জন্য। এটা বাংলাদেশের এবং আপনি পতাকা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত 2 বছর ধরে তারা কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ বলছে, বাংলাদেশের বাংলাদেশের প্রসঙ্গে তারা একদম আউট করে দিয়েছে। না, এটা তারা বরাবরই বলে এসছে, কিন্তু এটাকে এলাবোরেট করেনি। Right. এটাকে এলাবোরেট এখন 15 বছর যে তাদের শাসন এখানে করেছিলেন, একদম লং টার্ম যে শাসনটি তারা শতবর্ষে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষ ইউনাইটেডলি সেটাকে প্রতিহত করেছে এবং মানুষ কমিটেড এই ধরনের অপশাসন, এই ধরনের যে স্লেভারি, যে ন্যাশনাল স্লেভারি, এটা আর কোনোদিন বাংলাদেশে ফেরত আনতে দেবে না। জি, শামসুল আলম, আরেকটা বিষয় কিন্তু এখানে রয়েছে, সেটি হলো যে আপনি জানেন যে ক্রিকেট কিন্তু ভারতের একটি সফট পাওয়ার, বিশেষ করে আমাদের উপমহাদেশে, শুধু উপমহাদেশে না, বাইরেও যে 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 দেশগুলো ক্রিকেট খেলে সবার উপর একটা মাতব্বরি করার চেষ্টা করে ভারত। কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে পাকিস্তানের ক্রিকেট খুব নাম করা ক্রিকেট, সেখানে তাদের সম্পর্কের অবনতি, কেউ কারো দেশে খেলে না, এবং আইপিএলে তো পাকিস্তানের কোনো খেলোয়াড় খেলা নিষেধ, ওয়েলকাম না। এবং বাংলাদেশের সঙ্গে একই ঘটনা ঘটলো। এর মানে তাদের এই সফট পাওয়ারটাও কিন্তু আসলে আলটিমেটলি ক্ষয়িষ্ণুর দিকে যাচ্ছে। এমনিতেই প্রতিবেশীর সঙ্গে নানান কারণে তাদের সুসম্পর্ক নেই বললেই চলে, একেবারেই নেই, বরঞ্চ প্রায় সব প্রতিবেশীর সঙ্গে তার একটা শত্রু ভাবাপন্ন মনোভাব নিয়ে দিল্লি অবস্থান করছে। আবার এই সফট পাওয়ারও তার ক্ষতি হচ্ছে। কি বলবেন সব মিলিয়ে? এটা হচ্ছে ভারতীয় যে তারা যেটিকে স্ট্যান্ডার্ড কূটনীতি মনে করে, যদিও বিশ্বব্যাপী এই কূটনীতির কোনো ক্লাস নাই। এর প্রমাণ হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আপনি দিল্লি যে ফরেন মিনিস্ট্রি যে প্রতি সপ্তাহে একাধিকবার তারা ব্রিফিং করে, আপনি কালে ভদ্রে সেই ব্রিফিংয়ের 2-1 লাইন আপনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাবেন। দুটি কারণে, একটা হচ্ছে যে এই যে সাবস্ট্যান্ডার্ড ডিপ্লোম্যাটিক পলিসি এবং প্র্যাকটিস, দ্বিতীয় অর্থাৎ সে নিরাপত্তা পরিষদের মেম্বার হতে চায়, কিন্তু তার প্রতিবেশী কোনো দেশের সঙ্গে তার কোনো ভারসাম্যমূলক কোনো সম্পর্ক নাই, শ্রদ্ধার সম্পর্ক নাই, সম্মান, ডিগনিটির সম্পর্ক নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে ডিপ্লোম্যাটিক যে ল্যাঙ্গুয়েজটা, এটা অত্যন্ত স্লেভিশ, অত্যন্ত নিচু মানের ভাষা। আরেকটা কারণের সঙ্গে সঙ্গত আছে, আপনারা অনেকেই আমরা হয়তো অ্যাওয়ার না, ইন্টারন্যাশনাল মিডিয়াকে তারা কত পার্সেন্ট হবে জানি না, কিন্তু আমি এখন পর্যন্ত লন্ডনে আমি 20 বছর বসবাস করি, অন্তত 100 সাংবাদিককে জিজ্ঞেস করেছি, তারা বহুবার রিফিউজ হয়েছে এবং একটা ভিসা পেতে তাদের নানা রকমের আনঅফিসিয়াল অঙ্গীকার করতে, এবং সর্বশেষ বিবিসি, এক্স এগুলো সব বন্ধ করে দিয়ে এগুলোকে অত্যাচার করে নানা রকমের, এতে বোঝা গেল ভারত তার অভ্যন্তরীণ খবর বাইরে প্রকাশিত হতে চায় না, যেহেতু দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ লেগে আছে। এখানে দেখুন, আজকে মোস্তাফিজের ইস্যুতে এত আলোচনা হওয়ার কথা না, এবং মোস্তাফিজের ইস্যুতে রাজনীতি টেনে আনা হয়েছে খেলার মধ্যে। খেলা দেখুন, পাকিস্তানের সঙ্গে যখন খেলা বন্ধ করলো, কেন? দুটো দেশের যুদ্ধ হয়েছে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে, খেলা বন্ধ হবে কেন? খেলা তো একটা আলাদা জিনিস, সব কিছুর ঊর্ধ্বে। এমন হতে পারে খেলার কারণে যুদ্ধ শান্তি ফিরে আসবে, এটাই সারা পৃথিবীর একটা মানে ইউনিভার্সাল। অনেক সময় তো খেলাকে কূটনৈতিক কৌশল হিসাবে অনেকে ব্যবহার ধারণ করেছে, কিন্তু কিন্তু ভারত নিয়েছে নেগেটিভ কূটনৈতিক হিসাবে। ইয়েস, এখন এটা কেন? এটা আসলে আমি মনে করি যে ভারত রাষ্ট্র একটা জোড়াতালি দেওয়া রাষ্ট্র, এবং 80 বছর যাবৎ তারা ইন্টারন্যাশনাল যত ইস্যুজ আছে, এই যেমন কাশ্মীরের যে গণভোটের ইউএনের ডিসিশন, এগুলো একটাও কমপ্লাই করেনি, যার ফলে গৃহযুদ্ধ মানে অবিভক্ত রাখার জন্য যা যা করা দরকার, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ইউনাইটেড রাখার জন্য একটা জিগির তোলা সবসময়, এর জবাব কিন্তু সর্বশেষ মালদ্বীপ দিয়েছে। এবং আমি আপনাকে বলি, ডক্টর জয়শঙ্করের যে তত্ত্ব, এই তত্ত্বটাই যদি ধরি, ভালো প্রতিবেশী খারাপ প্রতিবেশী, তাহলে এখানে ভারত কিভাবে দাবি করতে পারে কোন দেশটির ভালো প্রতিবেশী ভারত? এখন এই জন্য আমি উল্টো দাবি তো হতে পারে, অন্য দেশে তো ভাবতে পারে যে ভারত ভালো প্রতিবেশী কিনা। আপনি ধরেন, আমরা আজকে আমরা আলাপ করছি যে মুস্তাফিজের নিরাপত্তা নিয়ে, তারা মুস্তাফিজকে তারা এই বিষয়টি তুলেছে যে তারা ওখানে হয়তো এভাবেই ডিপ্লোম্যাটিক কাভারেজ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু নাইট রাইডার্স একটা মানে টপ 3-র একটা, সেই ক্লাবটির অন্যতম মালিক এবং বেশিরভাগ অংশ মালিকানা শাহরুখ খানের। শাহরুখ খানের নিজের পরিবারকেই তো গত 15-20 বছর যাবৎ মানে দোজক বানিয়ে দিয়েছে, তার বাচ্চা ছেলেটাকে মানে ড্রাগসের কথা বলে, এবং শেষ পর্যন্ত কোর্টে সেটা প্রুভ করতে পারেনি, এর মধ্যে ডিটেনশন খাটিয়ে শেষ। শাহরুখ খানকে প্রতিদিনই আরএসএস এবং এই সমস্ত জঙ্গি গোষ্ঠী করে যে সে পাকিস্তান, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তো শাহরুখ খানকে গাদ্দার বলেছে। দিলীপ অর্থাৎ ইউসুফ খান, বিখ্যাত অভিনেতা দিলীপ কুমার নামে যিনি পরিচিত, নামই পরিবর্তন করতে, এটা হচ্ছে একটা ব্যাপার, রিয়ালিটি, সাম্প্রদায়িক রিয়ালিটি। কিন্তু এই মানুষগুলোকে এই জঙ্গি গোষ্ঠী
দশকের পর দশক করছে। এখন যেই আসলে মোস্তাফিজ নয়, তার তো নাইট রাইডারের অস্তিত্ব হুমকির মুখে এই ধরনের জঙ্গিবাদের। জি মূলত তারা তাদের এই ধরনের নেগেটিভ ফেনোমেনাকে করার জন্য, লুকানোর জন্য বিশ্বের দৃষ্টি থেকে এই ধরনের পরিস্থিতিগুলো Right. তৈরি করে। এবং আমি যেটা বিশ্বাস করি যে বিসিবি যে সিদ্ধান্তটি নিয়েছে, এই সিদ্ধান্তটি এখন বাংলাদেশের এই অবস্থানটি নিয়ে বিশ্ব কমিউনিটি কিন্তু এখন একটা ছাতার নিচে বসবাস করে, বিভিন্ন ধরনের সোশ্যাল গ্রুপের মধ্যে মিলিয়ন মিলিয়ন বসবাস করে। ইন্ডিয়ান আইসিসির যে খবরদারি এবং অনৈতিক আচরণ, এটা নিয়ে আমরা আমাদের 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 তো 180 কোটি মানুষ, এর মধ্যে অর্ধেক মানুষও যদি প্রতিদিন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অ্যাটলিস্ট ছোট ছোট ইংরেজি লাইনে যদি ওয়ার্ল্ড কমিউনিটিকে অ্যাওয়ার করতে পারে, তাহলে এই অনৈতিক, এই অন্যায্য ব্যবহারগুলো সম্পর্কে আমরা কিন্তু অ্যাটলিস্ট ভালো প্রতিবেশী পাওয়ার রাস্তা শুরু হবে। কারণ খারাপ প্রতিবেশীকে আমরা তো জি যুদ্ধ করে ভালো বানাতে পারবো না। আলফাজ আনাম, বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদীদের চাপেই যে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে এটা এখন স্পষ্ট, এবং মোদী সরকারের সঙ্গে সরাসরিভাবে জড়িত। অনেকে বলছেন যে ভারত যে মানে ভারতীয় ক্রিকেট বোর্ড আর স্বাধীন কোনো ক্রিকেট বোর্ড না, এটা আসলে কার্যত এটা এখন মোদী সরকার একটা রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহৃত হচ্ছে। কি বলবেন? ভারত একীভূত হয়ে আছে কতগুলো মানে কমন জিনিসের উপরে, যেমন ক্রিকেট, সিনেমা, তার সিনেমা, এই সফট পাওয়ারের ভিত্তিতে এক ধরনের জনমত, মানে ভারতীয় আইডেন্টিটি তাদের মধ্যে প্রবলভাবে গ্রো করে, এবং এটাই ভারতকে এক রাখার একটা শক্তি। এবং এই শক্তিটাকে এখন এক ধরনের, আপনি শুধু রাজনৈতিক না, এটা হিন্দুত্ববাদী জঙ্গিবাদের উইপন হিসেবে এগুলোকে ব্যবহার করার চেষ্টা করছে মোদী সরকার। এবং স্বাভাবিকভাবে এটা একটা প্রবলভাবে জনগণকে উগ্রতার দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা, একটা তৎপরতা। তো স্বাভাবিকভাবে খেলা তো আর খেলার জায়গায় থাকবে না। আপনি লক্ষ্য করেন যে এখন বাংলাদেশ প্রস্তাব দিয়েছে যে খেলাগুলোর ভেন্যু হবে শ্রীলঙ্কায়, পাকিস্তানও প্রস্তাব দিয়েছে এর আগে। পাকিস্তান তো ভারতে খেলতে আসে না, বা ভারতীয়রা পাকিস্তানে খেলতে যায় না, তাহলে বাংলাদেশও খেলছে না। তাহলে আমরা এই সাবকন্টিনেন্টে মোটামুটি 4টে দেশ আর কি, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, এই তো ক্রিকেটে রাষ্ট্র। তাহলে আমরা ভেন্যু হিসাবে শ্রীলঙ্কাকে বেছে নিচ্ছি, এবং এটা আইসিসি মানতে বাধ্য হবে। এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বরাবর এই ছোট দেশগুলোর এই সিদ্ধান্তর ক্ষেত্রে, ছোট দেশগুলোর আপনার পার্টিসিপেশনের ক্ষেত্রে নানান ধরনের ভূমিকা, খবরদারি, বড় ভাই সুলভ আচরণ করে থাকে। আমি মনে করি সরকার সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে যে এই প্রিমিয়ার লিগের খেলা বাংলাদেশের দেখানো হবে না দেখানো, এটা খুবই জরুরি ছিল, সম্প্রচার বন্ধ করা। কারণ হচ্ছে আপনি জানেন যে এগুলোর সাথে বাণিজ্যিক স্বার্থ রয়েছে অনেক। বাংলাদেশে 18 কোটি মানুষের বিশাল বাজার। তো এখানে এই যে অ্যাডভার্টাইজমেন্টগুলো, ভারতীয় পণ্যের অ্যাডভার্টাইজমেন্টই মোটামুটি। আমরা কথা বলছিলাম একজন বিজ্ঞাপন বিশেষজ্ঞের সঙ্গে, উনি বলেন যে বিজ্ঞাপনের রেট কমে যাবে। হ্যাঁ, তো এইটা আমরা মনে করি এটা একটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। এবং আরও শুধুমাত্র এই প্রিমিয়ার লিগের খেলা না, বাংলাদেশের উচিত ভারতীয় টেলিভিশনগুলোর সম্প্রচার বন্ধ করে দেওয়া এবং এগুলো সীমিত পর্যায়ে নিয়ে আসা। নিউজ রিলেটেড চ্যানেলগুলো দেখা যেতে পারে, কিন্তু তাদের তাদের যে কালচারাল হেজিমনি প্রতিষ্ঠার যে চেষ্টা, সামাজিক অবক্ষয় তৈরি করে যেসব চ্যানেল, যেগুলোর সাথে আমাদের সংস্কৃতির একেবারেই বহুমাত্রিক ডিফারেন্স আছে, সেগুলো বন্ধ করে দেওয়া দরকার। এবং সরকারের ইমিডিয়েটলি এই পদক্ষেপ নেওয়া উচিত যে আমরা এইগুলো আসলে অতিরিক্ত ছাড় দিয়ে যাচ্ছি আর কি। এবং আমাদের দেশে এগুলোর অনেক কুফল, এই সিনেমা, এই ড্রামা সিরিজগুলোর কুফল রয়েছে। শামসুল আলম লিটন, আপনি বলছিলেন যে জয়শঙ্করের সফরের ব্যাপারে। আমরা লক্ষ্য করলাম যে জয়শঙ্কর সফরের পরে অনেকের ভিতরেই যেটা আপনি বলছিলেন যে হয়তো তারা রিভিউ করছে সম্পর্কের ব্যাপারটা, কিন্তু এই ঘটনার পরে কিন্তু আমরা বুঝতে পারছি তারা আগের অবস্থানে রয়েছে, যেটা আমরা বারবার বলে থাকি যে আসলে 5ই অগাস্ট যে দিল্লি মেনে নিতে পারছে না, এটা আরেকটা নজির। এটা জয়শঙ্করের যে স্টেটমেন্ট অ্যান্ড ইন প্র্যাকটিস ইট ইজ জাস্ট অপোজিট অফ দ্য প্র্যাকটিস, এটা প্রথম না। 2023 সালে, অর্থাৎ 2024 সালের নির্বাচনের 6-7 মাস আগে তিনি সম্ভবত কোনো একটা MIT-তে বক্তৃতাকালে ছাত্রদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে ওই ছাত্ররা বাংলাদেশ ইস্যু নিয়েই কথা বলছিলেন, প্রশ্ন করছিলেন ভারতীয় কূটনৈতিক প্র্যাকটিস নিয়ে আর কি। তখন তিনি বলছিলেন দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সব দল এবং সব ধরনের মানুষের সঙ্গে কাজ করার ব্যাপারে ভারত কমিটেড এবং
উইল বি ডেভেলপিং আওয়ার প্র্যাকটিস, এরকম আর কি। কারণ ওরা বাংলাদেশের প্র্যাকটিস নিয়ে, বাংলাদেশের ডেমোক্রেসি নিয়ে ইত্যাদি নিয়ে প্রশ্ন করেছিল এবং দিল্লির ভূমিকা নিয়ে। এতে কিন্তু আমাদের দেশের কাগজ এবং বিদেশে অনেকে বলেছে ঠিক আছে, পরবর্তী নির্বাচনে সম্ভবত ভারত আর এই যে অত্যন্ত নিম্নমানের যে কাজ, সেটি হচ্ছে যে ভুয়া ভোটকে রিকগনাইজ করে তার নিজের ডেমোক্রেসিকে অপমান করা। কিন্তু পরবর্তীতে দেখা গেল ওনার ওই বক্তব্য অন্তঃসারশূন্য। কারণ এখানে মূলত তিনি হয়তো পাপেট পররাষ্ট্রমন্ত্রী, এবারও সেটাই প্রমাণ হলো। কারণ তিনি যদি এটা বলে ঢাকা এসছেন, খুবই ভালো কাজ করেছেন এবং বাংলাদেশের দুই দেশের মধ্যে টেনশনকে কমানো, সত্যিকার অর্থে বন্ধুত্বের হাত ধরে, আপনি যেটা বলেছেন শেখ হাসিনা যে ব্যাপারটি, সেটা শুধু দিল্লি আর ঢাকার ব্যাপার না, সেটা ইন্টারন্যাশনাল বিভিন্ন ক্রাইম নিয়ে যারা কাজ করে, হেট ক্রাইম, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি কিংবা জুডিশিয়াল সিস্টেম নিয়ে যারা কাজ করে, তাদের সবার ডোসিয়ারে অলরেডি চলে গেছে। এবং এই ক্ষেত্রে দালাই লামার যে রেফারেন্স, এটা যথেষ্ট না। দালাই লামার ব্যাপারটি সম্পূর্ণ আলাদা, একেবারে আলাদা। হ্যাঁ, তো এখন কথাটা হচ্ছে যে এই ব্যাপারে ভারতকে অব্যাহতভাবে প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে এবং আগামী দিনে এই প্রশ্ন আরও অনেক গভীর হবে। এবং ক্রিকেটকে রাজনীতি যেভাবে জড়ালো এখানে, মানে এটা হচ্ছে মানে গেম অফ হেইট অর হেইট অফ মানে ক্রিকেট হেইট যে কালচারটা দিল্লি চালু করলো। এবং এটিকে আমি মনে করি যে বাংলাদেশকে আরও, বাংলাদেশের অসংখ্য মানুষ এবং আমাদের বিশ্বব্যাপী যে ফেলো আছে আমাদের বড় বড় প্লেয়ারদের, তারা যদি একযোগে আইসিসি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের যে হেইট ক্রাইম, হেইট ক্রিকেট প্র্যাকটিস, এটা সম্পর্কে সামনে এগিয়ে নিয়ে আসে বিষয়গুলো, তাহলেই যদি তাদের শিক্ষা। আদারওয়াইজ এই যে আলফাজ ভাই যেটা বলছিলেন, 5টি দেশ, আফগানিস্তান সহ 5টি দেশ, যদিও আফগানিস্তানের রিয়েলিটি একরকমের, কিন্তু 2টি দেশ যেভাবে বলছেন, পাকিস্তান এবং বাংলাদেশ, এখন তাতে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে ভাবতে হবে। এবং এই ইস্যুটাকে আরও, কারণ এটা অনেক বড় অপমান, এটা অনেক বড় আঘাত, শুধুমাত্র বাংলাদেশের উপর নয়, শুধুমাত্র নাইট রাইডারের উপর নয়, এটা ওয়ার্ল্ড ক্রিকেটের উপরও একটা আঘাত। এবং ক্রিকেটকে যেখানে লাভের জন্য, যেখানে বেস্ট পিসের জন্য ব্যবহার হবে, সেখানে হেইটের জন্য দিল্লি যে পথে নিয়ে গেছে, এই পথ থেকে অবশ্যই দ্রুত ফেরত আনা দরকার। এবং এটাই হতে পারে একটা সুযোগ এই আইপিএল এটাকে নিয়ে আর কি, সামনের বিশ্বকাপটিকে, টি-20। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন আলফাজ আনাম, দৈনিক আমার দেশের সহযোগী সম্পাদক, রয়েছেন শামসুল আলম লিটন, সাংবাদিক, সলিসিটর এবং মানবাধিকার কর্মী। আলফাজ আনাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের বাছাই সারা দেশে 300 আসনে 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে দেখা যাচ্ছে মনোনয়নপত্র বাতিলের হার মোট প্রার্থীর প্রায় 28%। মনোনয়নপত্র জমা পড়েছিল মোট 2568টি। বাছাই শেষে 1842টি বৈধ ঘোষিত হয়েছে। বাতিলের মধ্যে মনোনয়নপত্র যাদের বাতিল হয়েছে, এর মধ্যে দলগতভাবে যেটা অবস্থান, সেটা হলো বিএনপির 25, জামাত ইসলামের 10, জাতীয় নাগরিক পার্টির এনসিপির 3। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, সেটি হলো যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা স্বতন্ত্র প্রার্থী, সেটা বিএনপির হোক অথবা এনসিপির হোক, এদের অনেকেরই বাতিল হয়ে গেছে, এটা বড় সংখ্যায়। এবং যার কারণে হয়েছে কি, যে এটা নিয়ে একটা বিতর্ক যেমন তৈরি হয়েছে এবং প্রশ্ন উঠেছে একই সঙ্গে যে এরকম হচ্ছে কেন। এবং কিছু কিছু জায়গাতে হয়েছে, দেখা গেলো এক নিয়মে এক আসনে যেটা বৈধ হয়েছে, আরেক জায়গায় সেটা অবৈধ হয়েছে, একজন এমপিও ভুক্ত, এরকম একটা ঘটনা ঘটেছে। আলফাজ আনাম, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এখানে ভোটার যে বাছাইয়ের ক্ষেত্রে মানে বড় আকারের অপরাধ, ঋণ খেলাপি, এই জিনিসগুলো মানে প্রাধান্য দেওয়ার জন্যই, যাতে অনৈতিক বা অনৈতিকভাবে যাতে কেউ নির্বাচনে প্রার্থী হতে না পারে,
যাচাই বাছাই এটা কিন্তু একটা মৌলিক দিক আর কি। নিঃসন্দেহে। কিন্তু আমরা দেখছি যে এইবার কিছু কিছু ক্ষেত্রে অন্যরকম কিছু চিত্র পাওয়া গেছে, অসঙ্গতি এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কিংবা রাজনৈতিক দলগুলোর প্রার্থীর ক্ষেত্রেও প্রশাসনের এক ধরনের স্বচ্ছতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। এগুলো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য অ্যালার্মিং। যেমন বিশেষ করে যারা দ্বৈত নাগরিকের বিষয়টা সামনে আসছে বেশি, সেখানে দেখা যাচ্ছে যে আপনার 2-3টা জেলায় একই সমস্যা, হ্যাঁ, দ্বৈত নাগরিক যেটা। একই সমস্যা, কিন্তু এক একজন প্রার্থীর ক্ষেত্রে এক এক রকম সিদ্ধান্ত আসছে। তো এইটা হয়তো আপিলে এসে একটা প্রার্থীদের পক্ষে বিপক্ষে যাই হোক, রুলস অনুযায়ী যা হবে আপিলে হবে। কিন্তু জেলা প্রশাসকদের যে ধরনের মানসিকতার প্রতিফলন ঘটছে, আইনকে যথাযথভাবে প্রয়োগ করার ক্ষেত্রে তারা রাজনৈতিক দিক বিবেচনা করার একটা ইঙ্গিত চলে আসছে এবং সোশ্যাল মিডিয়াতে এগুলো ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। সেটা কিন্তু প্রশাসনের যে নির্ভরতা প্রশাসনের উপর, সেটা নষ্ট করছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের উচিত হবে যেসব জেলা প্রশাসকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ হচ্ছে রাজনৈতিক পক্ষপাতিত্বের, সেগুলো তদন্ত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর নির্বাচনের একটা লক্ষ্যই হলো যে যাতে আমি তো যত বেশি সংখ্যক লোক অংশগ্রহণ করতে পারবে, প্রার্থী হতে পারবে, এটা তো গণতন্ত্রের জন্য ভালো। তাও আবার এত বছর পরে ইলেকশন হচ্ছে, কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যে ধরনের বার দেওয়া হয়েছে, বিপুল সংখ্যক লোকের স্বাক্ষর লাগে, তাদের আইডেন্টিটি বা ভোটার আইডি কার্ডের তথ্য, এইটা সেটা, মানে বেশ জটিল একটা প্রক্রিয়া। এই বিষয়গুলো ভবিষ্যতে আরপিওর ক্ষেত্রে এই বিষয়গুলোর একটা আরও সহজ হওয়া উচিত এবং যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ করে এই কালো টাকার ব্যবহার, ঋণ খেলাপি, এগুলোর উপর সরকারের জোর দেওয়া উচিত, নির্বাচন কমিশনের। কিন্তু সরকার না, নির্বাচন কমিশনের এই দিকগুলোর উপর জোর দেওয়া উচিত। আর হয়রানিমূলক পদক্ষেপ এবং আমাদের আমলাতন্ত্রের যে জটিল রোগ, মানে একটা হয়রানি করার মধ্যেই, একটা জটিলতা তৈরি করার মধ্যেই তারা মনে করেন যে ক্ষমতা দেখানো যাচ্ছে। এইটা আমাদের আমলাতন্ত্রের একটা গভীর অসুখ এবং তারা রাজনৈতিক পক্ষপাতিত্ব, ভবিষ্যতে ক্ষমতায় কে আসবেন না আসবেন, এগুলো তাদের মাথায় অনেক বেশি কাজ করে। এগুলো থেকে তাদেরকে বের করে নিয়ে আসা উচিত। এক্ষেত্রে নির্বাচন কমিশন যদি শক্ত অবস্থান না নিতে পারে, তাহলে সুষ্ঠু নির্বাচন আয়োজনটা কঠিন হয়ে পড়তে পারে। শামসুল আলম লিটন, আপনি জানেন যে জামাত ইসলামী এবং এনসিপি বারবার অভিযোগ করে আসছে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই। এনসিপির এক নেতা তো অভিযোগই করেছেন যে গোটা প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে। এছাড়াও অভিযোগ উঠেছে যে নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তারা নির্বাচন কমিশনের নির্দেশ তেমন একটা মানতে চাইছেন না, যেটা আলফাজ আনামও বলছিলেন। তাদের অনেকে দলীয় আচরণ করছেন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসির কাছে আপিল করা যাবে, আপনি জানেন, এবং আজ থেকেই মূলত এই আপিল আবেদন নেওয়া হচ্ছে এবং এটা চলবে 9 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত। এই যে প্রশাসন নিয়ে আবার প্রশ্ন উঠেছে এবং কোনো একটি দলের প্রতি হেলে পড়েছে বলে এনসিপি অভিযোগ করছে এবং স্বতন্ত্র প্রার্থীদের বাদ দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। সব মিলিয়ে নির্বাচনটা নিয়ে এক ধরনের সংখ্যা তো তৈরি হতেই পারে, কি বলবে? নাম্বার লেভেল প্লেইং ফিল্ড, এটা একটা রেটরিক, এটা একটা পলিটিক্যাল রেটরিক। এটা প্রত্যেক পার্টি তাদের নিজস্ব কিছু শব্দগাথা আছে, সেই শব্দগাথাগুলো প্রয়োগ করে, যেমন ক্রান্তিকাল, সংকটকাল ইত্যাদি, এবং দলের প্রশাসনিক নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা। প্রশাসনের নিরপেক্ষতা দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। কেন? এই যে সংস্কারের বিশাল যজ্ঞ গেল, সেখানে রাজনৈতিক দলগুলো সবাই সাইন করে দিক যে নির্বাচন কর্তৃপক্ষই নির্বাচন চালাবে। যার যেটা পেশা, যার যেটা কাজ, নির্বাচন, বিশ্বের যেসব দেশে ভালো নির্বাচন হয় সব দেশে নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্ট এবং নির্বাচন কমিশনই নির্বাচনে কাজ করে, হ্যাঁ, ইনক্লুডিং আমাদের প্রতিবেশী। কিন্তু এখানে প্রশাসনটা কি? প্রশাসন 100 কাজ করে, তার মধ্যে আপনি একটা জিনিস দিলেন যে প্রশাসনের লোকগুলো দুদিন পরে প্রশাসন, আপনি জানেন যে আমাদের আমলাতন্ত্র, আসলে আমি যে দেশে থাকি সেই বলা হয় ব্রিটিশ সিস্টেম আমরা চলি। ব্রিটিশরা 200 বছর আগেও এই সিস্টেমে ছিল না। তারা এখানে আসলে প্রজা নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থা করেছে সেটাই আমরা আঁকড়ে ধরে আছি এবং আমাদের রাজনৈতিক দলগুলো
লেভেল প্লেইং ফিল্ড বলার আগে তাদের লজ্জা থাকা উচিত, লজ্জা করা উচিত। তারা মৌলিক সংস্কার কেন করে নাই? তাদের সংস্কার করা দরকার ছিল শুধুমাত্র 4টা ইনস্টিটিউশন অথবা 5টা ইনস্টিটিউশন, জুডিশিয়াল, পুলিশ, হিউম্যান রাইটস, ইলেকশন অথরিটি, এগুলো। আপনি প্রশাসন। তারা কি করেছে? 2500, 3000, এই যে আমাদের সিভিল সমাজের কিছু প্রতিনিধি দেশ বিদেশে বিভিন্ন, সেই মানুষগুলো যা যা বলেছে অনুগত বালকের মতো এগুলো শুনেছে। কই রাজনৈতিক দলগুলো নিজস্ব টেবিল টক কোথায়? তারা যদি ডিটারমাইন করতে পারতো ডেমোক্রেটিক ভ্যালুসকে, এটা ডেমোক্রেটিক যে ভ্যালুস, এটা তো কমন, এটা ইউনিভার্সাল, তাহলে নির্বাচন কমিশনের বাইরে এটা যথেষ্ট সময় ছিল, 1 বছরের বেশি সময় ছিল নির্বাচন। এবং আমাদের নির্বাচন কমিশনে মোটামুটি ভালো লোক বলা আছে, তাদেরকে তো কোনোদিনই অথরিটি দেওয়া হয় নাই। তাদেরকে যদি আপনি নির্বাচনের সময় যদি আপনি ক্লার্কের জবাব দেন আর তাদের কাছ থেকে আপনি আশা করেন, অ্যাডমিনিস্ট্রেশন তো নির্বাচনের পুরো দায় আমাদের সাংবিধানিকভাবে এবং আমাদের রাজনৈতিকভাবে এথিক্যালি থাকা উচিত না। কারণ কে না চায় তার আগামী দিন আজকের চেয়ে ভালো হোক। সুতরাং আমি মনে করি এখানে প্রশাসনের চেয়ে অনেক বেশি দায় রাজনৈতিক কর্তৃপক্ষের। দ্বিতীয়ত হচ্ছে হেলে পড়েছে, ঝুলে পড়েছে, এই কথাগুলো গত কয়েক মাস যাবত আমরা শুনছি। তো এনসিপির তো এই সরকারের প্রতি যথেষ্ট, যেখানে ডক্টর ইউনূস নিজে বলেছেন আমার অথরিটি, আমার এমপ্লয়ার হচ্ছে ছাত্ররা, রাইট বলেছে, সমালোচিত হয়েছেন, যেটাই হোক, এটা তো সত্য, এটা সত্য। তো তাহলে এনসিপি সেই পলিটিক্যাল অথরিটিটা কেন ব্যবহার করতে পারেনি? এনসিপির উত্থানে মানে মানুষ একটা বৃহৎ জনগোষ্ঠী, এবং বলতে গেলে ন্যাশনালি এটা একটা ইম্পর্ট্যান্ট ইভেন্ট হিসেবে বিবেচিত হয়েছে, যেহেতু অনেক দিন যাবতই বিকল্প রাজনীতি, তারপরে এরকম উত্থান মানুষ আশা করে, সেখানে তারা চরমভাবে হতাশ করেছে। এবং তাদের যেই রাজনৈতিক গতি প্রকৃতি, আদর্শ, চিন্তা, দর্শন, রাজনৈতিক স্ট্র্যাটেজি, ওরা বলছে যে লিবারেল ডেমোক্রেট, বললেই হবে না তো, কতগুলো ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে হবে তো। এবং তারা যে সিদ্ধান্তটা নিল, সঙ্গে সঙ্গে 61 জন ভোট দিল, তার মধ্যে 12 জন পদত্যাগ করলো, ওই 12 জনও ভোটে ছিল। তাহলে তারা কি বন্দোবস্তের কথা বলেছে? এটাই তো পুরনো প্র্যাকটিস। নতুন প্র্যাকটিস হচ্ছে আমি আপনার সঙ্গে আমরা একমত হব না, কিন্তু যখন সিদ্ধান্ত হয়ে যাবে তখন আমরা দুইজন একসঙ্গে, এটা হচ্ছে মানে মেজরিটির সিদ্ধান্ত যখন হবে, অফকোর্স তখন এটা আমারও সিদ্ধান্ত। এই ক্ষেত্রে এনসিপি এই কথাটা বলার মৌলিক যে এথিক্যাল রাইট হারিয়ে ফেলেছে, যে তারা নতুন রাজনীতি উপহার একটা প্রশ্ন কিন্তু উঠেছে, কিন্তু ওদের ভবিষ্যৎ থাকা উচিত। আমি বিশ্বাস করি তারা ইয়াংদের দল আর চড়াইউতরের মধ্যে দিয়ে তারা এগিয়ে যাবে। শামসুল আলম, আপনি একটা কথা বলছিলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নিয়ে কথা বলছিলেন, অনেকেই বলছেন, আমরা এই টক শোতে বারবার আলোচনা করছি যে সামনের নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর, ঐতিহাসিক হবে কিনা তার কিন্তু একটা মেজর অংশই নির্ভর করে রাজনৈতিক দলগুলোর আচরণের উপর। আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলো সেই আচরণ করছে এটা সুষ্ঠু নির্বাচনের জন্য? রাজনৈতিক দল তো 1, 2 জন, 5 জন মানুষের ব্যাপার না, প্রত্যেকটি দল, ছোট দল, বড় দল, সেটাও মানে এটার অসংখ্য একটা কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে, অসংখ্য মানুষের নেট। সুতরাং এখানে একটা ফ্যামিলিতে যদি 10 জন মেম্বার থাকে, তার মধ্যে 3-4 রকমের ক্যারেক্টার থাকে, 3-4 রকমের আচরণ করতে দেখা যায়। সুতরাং লক্ষ কোটি মানুষের যে দলগুলো, প্রত্যেকটা দল প্রতিটা নেতাকর্মীর দায়িত্ব নেবে এমন কোনো কথা না। কোনো কর্মী যদি কোনো ক্রিমিনাল অ্যাক্ট করে, তখন কিন্তু এটা রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে শুধু দলীয়টা বহিষ্কার করা অথবা অন্য কিছু করা অথবা শোকজ করা অপরাধ অনুসারে। কিন্তু ও কিন্তু নাগরিক হিসেবে চার যে ক্রিমিনাল অ্যাক্ট, সেটা কিন্তু পুলিশ অ্যান্ড আদালত তারা এগুলো ঠিক করবে। সুতরাং আমি মনে করি না যে রাজনৈতিক দলগুলো, আমাদের তো প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই। যখন গণতন্ত্র 15 বছর হলো, আমরা 111-এর কাছে হেরে গেলাম, আমরা দিল্লি আমাদের হাতে পায়ে বেঁধে ফেললো। কারণ পলিটিক্যাল ইনস্টিটিউশন যদি দাঁড়িয়ে যায়, আমাদের ডেমোক্রেসি যদি দাঁড়িয়ে যায়, আমাদের দেশ কখনো আধিপত্যবাদের কবলে যাবে না। সুতরাং আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলোর দায় যেমন আছে, তেমনি রাজনৈতিক দলগুলোকে সোজা করার দায়িত্ব জনগণের। জনগণকে, এবং তার জন্য তো সুষ্ঠু ভোট দরকার। হ্যাঁ, আপনি ইয়েস, ভোট লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষকে, কিন্তু আমি দলের সদস্য হলে দলের সমালোচনা করব অথবা করব না, এটা কিন্তু না। প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যাপারে পিপলের একটা জেনারেল পিপলের একটা স্টেক আছে। সুতরাং ওই জায়গাটায় আমি অনুরোধ করব, আমাদের মানুষের পলিটিক্যাল যে রাইটটা আছে, সরকারকে সমালোচনা করা এবং রাজনৈতিক দলগুলোকেও সমালোচনা করা, এবং সেটা হতে হবে অত্যন্ত কঠোর ভাষায়। কারণ সোজা আঙুলে ঘি ওঠানোর কথাটা বলে না, আসলে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে মানুষ যখন সোচ্চার হবে, তখন রাজনৈতিক দলগুলোর স্বেচ্ছাচারিতা থাকবে না, আউট অফ লাইন কথাবার্তা থাকবে না। আজ প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন উনি একটা কথা বলেছেন। উনি বলেছেন যে পরিবেশ সন্তোষজনক, নির্বাচনের পরিবেশ যেটা রয়েছে উনি সন্তোষজনক বলে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনার কি মনে হয় সন্তোষজনক? আপনাকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দিলে প্রতিদিন যদি রাস্তায় অনেক সংঘর্ষ হয়, আপনি এটাই বলবেন, এটা হচ্ছে দায়িত্বের ব্যাপার। কিন্তু একজন সাংবাদিক হচ্ছে মানে তৃতীয় নয়নে এবং থার্ড অ্যাঙ্গেলে প্রুভ করা যে এখানে অসংখ্য সমস্যা আছে, প্রশ্ন করা ওনার অথরিটিকে আমরা আইনশৃঙ্খলা দিয়ে প্রশ্ন করতে পারি, প্রশাসন দিয়ে প্রশ্ন করতে পারি। কিন্তু তিনি যদি আমাকে পাল্টা প্রশ্ন করেন
যে আমি নির্বাচন অথরিটিকে নিয়ন্ত্রণ করব নাকি সচিবালয়ের যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কাগজে কলমে আছে অ্যাডমিনিস্ট্রেশন ওনার আন্ডারে, কিন্তু প্র্যাকটিক্যালি এটি কি সত্য, প্র্যাকটিক্যালি এটি কি হয়েছে নাকি কোনোদিন হবে? আপনাকে এটি চিন্তা করতে হবে। নির্বাচন অথরিটি যদি নির্বাচনকালীন সময়ে যদি সচিবালয়ের সচিব সাহেবদের আন্ডারে থাকে, তাহলে উনি প্রধান উপদেষ্টা এবং প্রধান এক্সিকিউটিভের কথা না শুনে নির্বাচন কমিশনের কথা শুনে কি বিপদে পড়বেন নাকি? তো সুতরাং এই জায়গাটা কিন্তু ইনারা সমাধান করতে পারবেন না, সমাধান রাজনীতিকদেরকে করতে হবে, যদি তারা রাজনীতির মাধ্যমে রিপাবলিক গঠন করতে চায়। রাইট। আলফাজ আনাম, এই যে প্রধান উপদেষ্টা বললেন যে পরিস্থিতি পরিবেশ সন্তোষজনক নির্বাচনের জন্য, আপনি কি একমত? দেখেন, এখানে আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। আপনি নির্বাচনের প্রচারণা শুরুই হয়নি, জি, যাচাই বাছাইয়ের সময়ই আপনার নানান অভিযোগ আসছে। এবং এটাও সত্য যে নির্বাচন কমিশনের একার পক্ষে নির্বাচনের পরিবেশ সুন্দর রাখা সম্ভব না। এটা দরকার রাজনৈতিক দলগুলোর দিক থেকে। তাও আবার এই সময় যখন কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় নেই। এবং রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম, এই দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা আসা দরকার যে তারা সত্যিকার অর্থেই ফ্রি ফেয়ার ইলেকশন চান, এবং তারাও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আমলাতন্ত্রকে বা যারা রিটার্নিং অফিসার হবেন তাদেরকে এই মেসেজ দিতে পারেন। তাদের মেসেজ দেওয়ার নানান উপায় আছে যে আমরা সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন চাই, সত্যিকার অর্থেই একটা সুষ্ঠু নির্বাচন চাই। এখানে অতি আগ্রহ বা অতি উৎসাহী হওয়ার কোনো কারণ নাই। একটা সাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হোক, আমরা সেটাই চাই। কিন্তু এখানে রাজনৈতিক দলগুলো আমার মনে হয় যে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না, এবং তারা এখন থেকে যদি কঠোর না হন বা তারা যদি প্রশাসনকে এই বার্তা না দেন, যারাই ক্ষমতায় আসুক না কেন এই প্রশাসনই তাদের জন্য বিপদের কারণ হবে। জি, কারণ প্রশাসন যদি রাজনৈতিক দলের সাথে একেবারে মিশে যায় তাহলে সেই সরকার ফাংশন করতে পারবে না। দল এবং সরকার যেটা একাকার হয়ে গিয়েছিল গত 15 বছরে, সেরকম হলে তো এটা এই পরিণতির দিকে যাবে। সেই জন্য এই সতর্ক বার্তাটা রাজনৈতিক দলের দিক থেকে আসতে হবে। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আলফাজ আনাম, সহযোগী সম্পাদক দৈনিক আমার দেশ, রয়েছেন শামসুল আলম লিটন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। আপনি জানেন শামসুল আলম লিটন যে আমাদের গুম নিয়ে দীর্ঘদিন ধরে কথাবার্তা হচ্ছে এবং এই সংক্রান্ত একটা কমিশনও গঠন করা হয়েছে এবং তারা প্রাথমিক পর্যায়ে কিছু রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছেন এবং গতকাল রোববার পূর্ণাঙ্গ প্রতিবেদনটা জমা দিয়েছেন। কমিশন জানিয়েছে যে মোট 1913টি অভিযোগ তারা পেয়েছে, জমা পড়েছে। এর মধ্যে যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ তারা গুম হিসাবে সংজ্ঞায়িত করেছে। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। গুম তদন্ত কমিশনের এই রিপোর্ট একটা বড় ধরনের ঘটনা বাংলাদেশে। আপনারা নিশ্চয়ই জানেন, এই যে গুমের রিপোর্ট যাতে ঠিকমতো প্রকাশিত না হয়, নানান মহল থেকে কিন্তু বাধা দেওয়ারও চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে, যার কারণে এরকম একটি চিত্র উঠেছে। এবং সেই চিত্রের যে বর্ণনা ভয়াবহ, কমিশনের প্রতিবেদন পড়লে আপনি আতঙ্কিত হয়ে উঠবেন। আর তাহলে যারা এটা ভোগান্তির শিকার হয়েছেন তাদের অবস্থাটা কোন জায়গায়, তার পরিবারের অবস্থাটা কোন জায়গায়।
কেউ কেউ বলছেন যে এই যে প্রতিবেদন, এটা শুধু একটা তদন্ত প্রতিবেদন নয়, এটা বাংলাদেশের একটা রাষ্ট্রীয় ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট। কি বলবেন আপনি? ধন্যবাদ। গুমের রিপোর্ট বাংলাদেশের যে কমিশন 5ই আগস্ট পরবর্তী, এটা তো একটা অফিসিয়াল ডকুমেন্টেশন হলো এবং এটা অনেক চড়াউতরা হলো, আপনি বলেছেন। এটাই সবাই আপাতত মোটামুটি জানেন কোন কোন জায়গা থেকে চড়াউতরা হয়েছে, এবং যারা এই কমিশনে ছিলেন তাদেরকে তারা অনেক বড় ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। অ্যান্ড এই বিচারগুলোর সঙ্গে যারা জড়িত আইসিটিতে, তারাও ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, কারণ ইতিমধ্যে তাদের জীবন নাশ হওয়ার মতো বহু ঘটনা আমরা দেখতে পাচ্ছি, হুমকি দেখতে পাচ্ছি। কিন্তু এক্ষেত্রে আপনাকে একটা জিনিস বলি, আমরা 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 ফরচুনেট নেশন যে গত 7-8 বছর আগে থেকে ইন্টারন্যাশনাল যত কমিউনিটি আছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সহ সবাই এই ব্যাপারটি নিয়ে কিন্তু ইয়ে ছিল, আমি যতটুকু জানি আপনি তো 2011 সাল থেকে এই বিষয়ের উপর কাজ করছেন। জি, আমরা 2011 সাল থেকে লন্ডন থেকে প্রথম যে ইলিয়াস আলীর যে গুমটি এবং ওনার গুমের কয়েক মাস পরে, সম্ভবত এন্ড অফ দ্য ইয়ার 2013, ওই সময় থেকেই আমরা ওখানে এই আন্দোলনগুলো শুরু করি এবং সভা, সেমিনার, সিম্পোজিয়াম। প্রথম দিকে তো আমরা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বলছিলাম না, গুম শব্দটা মানে একটু ভিন্নভাবে, যে রাজনৈতিক নিপীড়ন ইত্যাদি। যখন ক্রমান্বয়ে একটার পর একটা ঘটছিল এবং নেচারগুলো স্পষ্ট হয়ে যাচ্ছিল, পরিবারগুলো বলছিল কীভাবে তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে লেখার জন্য, বলার জন্য, বিভিন্ন ধরনের। তারপরে তো 16-17তে এসে পুরো এটা একটা একটা ম্যাচিউর ম্যাটার হয়ে গেল। 17-18 থেকে আইনমন্ত্রী জেনেভাতে গিয়ে প্রতি বছর ইউএন হিউম্যান রাইটস কমিশনে প্রচুর মিথ্যা কথা বললেন স্পষ্টত, এবং এটার জন্য অসত্য কথা বলছেন, এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোই আবার ফ্যাক্ট দিয়ে দিচ্ছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এটা 2022-এ আমরা একটা কাজ শুরু করি, যারা আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের নেতৃত্বে, সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ, এবং এটা 1 বছরব্যাপী কাজ শেষে 2023 সালের 1 অক্টোবর এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা বিভিন্ন অথরিটিকে দেই। মাহমুদ ভাই নেতৃত্ব দিয়েছেন, আমাদের একটা রিসার্চ টিম এটা নিয়ে ডিটেল একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে 1 অক্টোবর 2023 সেখানে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির সমস্ত এভিডেন্স, সমস্ত, এবং ওই স্ট্যান্ডার্ডে যেটা আইসিটি ফলো করে, তো সেটা সমস্ত মানবাধিকার সংস্থা কাজ করছে। এবং দেখেন, আগস্টের যে মাত্র 6 মাসের মধ্যে ইউএন রিপোর্ট দিয়েছে, সেখানে কিন্তু এই রিপোর্টগুলোর হিউজ কাজ হয়েছে, কারণ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির সমস্ত শর্ত তারা 18, 19, 20-এর দিকেই পূরণ করেছে। করোনার কারণে 1-2 বছর হয়তো অনেক কাজ ঠিকমতো হয় নাই বলে। এখন কথাটা হচ্ছে যে এখন যে জিনিসটা এসছে, আমাদের বিবেক দিয়ে যদি আমরা জিজ্ঞেস করি, আমার একজন সন্তান অথবা ভাই অথবা একজন বাবা মা, তার কেউ এই 2000-এর মধ্যে একজন অথবা 1589 জনের মধ্যে একজন, এই বিবেক দিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে পুরো দৃশ্যপটে যেটি আসে, প্রত্যেকটি ঘটনার বিচারের সুপিরিয়র যে অর্ডার যিনি দিচ্ছেন তিনি একজন, এবং তিনি একটা র্যাকেট দিয়ে ঘটনাটা ঘটাচ্ছেন। এখন আমার বাড়ির সামনে যদি কোনো খুন অথবা রেপ হয়, আমার নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব, সামাজিক দায়িত্ব, সাংস্কৃতিক দায়িত্ব, নাগরিক দায়িত্ব, ওই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে বিচারের ব্যবস্থা, কারণ পরবর্তীতে আমি অথবা আপনি অথবা আমার ভাই বোন হতে পারে। এই জায়গায় কমিশনের রিপোর্টটি আগামী কয়েক শতকের জন্য, দশকের জন্য দৃষ্টান্ত হবে, এবং বিচারগুলো যাতে সম্পন্ন হয়। এবং আমরা ওইখানে বিচারের দাবি তুলতে গিয়ে আমি নিজে হয়তো গুমের বাইরে, আয়ত্তের মধ্যে বাইরে ছিলাম, কিন্তু আমার পরিবারের 35 জনের জীবন কিন্তু এমন ঘুম হারাম করে ফেলেছিল। তো আমি মনে করি বিদেশে আমরা যারা করেছি, দেশে তো আপনারা সবাই হুমকি অথবা নানা ধরনের ভয় সংস্কৃতির মধ্যে ছিলেন, সেটা তো সরাসরি গুমের হুমকির মতো। কিন্তু আমরা যারা বাইরের থেকে ভয়েস রেজ করেছি, একই রকম হুমকির মধ্যে অসংখ্য মামলা, আমার 60টি পর্যন্ত ওয়ারেন্ট হয়েছে। কিন্তু এবং আমি আমার ব্যক্তিগত ব্যাপারটাকে বড় করে হাইলাইট করছি না, আমি মনে করি যে শত শত মানুষ দেশে এসে গ্রেপ্তার হয়েছেন, দীর্ঘদিন তার পরিবার জানতো না এয়ারপোর্ট থেকে কোথায় গেছেন। তো এই যে ঘটনাগুলো, এই কমিশনের যে দিক নির্দেশনা, আমাদের বাংলাদেশ কোনোদিন এই বিভীষিকা যাতে না দেখতে পারে, সেই কারণে এই কমিশন আমার মনে হয় ন্যাশনাল গাইডলাইন হিসেবে থাকবে। কমিশন আরেকটা মন্তব্য করেছে, সেটা হলো যে এটি আসলে পলিটিক্যালি মোটিভেটেড ক্রাইম, এমন স্পষ্ট ভাষা এর আগে কোনো রাষ্ট্রীয় প্রতিবেদন আমরা দেখিনি। এক্স্যাক্টলি, রাজনৈতিক তাৎপর্যটা কি? প্রথমে আমরা 22 সালে সিদ্ধান্ত নিয়েছিলাম সাপি থেকে, ছাত্রলীগের উপরে এই ডকুমেন্টটা হবে, কারণ ছাত্রলীগ ইতিমধ্যে রেপ, তারপরে হচ্ছে যে হেন কোনো ক্রাইম নাই, খুন এবং ডিক্লেয়ার করে খুন করে আবার সেটাকে অফিসিয়ালি তারা করতো আর কি, সেলিব্রেট করতো, রেপ করে সেলিব্রেট করতো। এইরকম অসংখ্য ঘটনা, এইরকম আমাদের কাছে প্রায় 350-400 প্র্যাকটিক্যাল স্টোরি উইথ এভিডেন্স আসলো।
সেটাকে একদম যাচাই বাছাই করে। তাহলে ঠিক আছে নাকি? তা কিন্তু পরবর্তীতে- পলিটিক্যালি মোটিভেটেড ক্রাইম। না, পরবর্তীতে আমাদের অ্যানালিসিসে দেখা গেল ছাত্রলীগ হচ্ছে একটা মানে মিনি অ্যাসোসিয়েট। এর অরিজিনাল গ্যাংটা হচ্ছে একটা অর্গানাইজেশন, গ্যাং অর্গানাইজেশন থাকে না, অমুক বাহিনী তমুক বাহিনী, এই অর্গানাইজেশনটার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। হোয়েদার হি ইজ ইন পাওয়ার, দে আর ইন পাওয়ার আর অপোজিশন, এটা কোনো ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে অন্য জায়গায়। একটা গ্যাং, কলম্বিয়ার বিভিন্ন ড্রাগ গ্যাং থাকে, ক্রাইম গ্যাং থাকে, এরকম। এখানে এই দলটি একটা মার্কা নিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেছে, কিন্তু পরবর্তীতে তারা একটা গ্যাংয়ে রূপান্তরিত হয়েছে এবং এই গ্যাংটার সঙ্গে পুলিশ সদস্য, আর্মি সদস্য, বিডিআর সদস্য, এদের অল্প কিছু, সবাই না, সব একটা গ্যাং। তো এইটাই ইন্টারন্যাশনাল বিভিন্ন কেস রেফারেন্স থেকে আসলো। একটা রাজনৈতিক দলের নাম ধারণ করুক আর ধর্মীয় গোষ্ঠীর নাম ধারণ করুক, যখন অর্গানাইজড ক্রাইম হয়, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কন্ডিশনগুলো পূরণ করে, তখন এখানে অরিজিনাল অর্গানাইজেশনের নামটা আসলো বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ এখানে শুধু পলিটিক্যাল মোটিভেটেড না, পলিটিক্যালি ডিসাইডেড একটা গ্যাং তৈরি করা হলো। এই কারণে কেউ কেউ আওয়ামী লীগকে ফেসিস্ট বলতে চায় না, বলে যে মাফিয়া। এটা হচ্ছে মিনি, মানে ফ্যাসিস্টও যেই ক্রাইমের ডেফিনেশনগুলো আছে, ইয়েস, মানে ফ্যাসিস্টের কিন্তু কতগুলো ক্রাইটেরিয়া তারা মেনটেন করে আর কি, হ্যাঁ, তাদের শপথের কতগুলো অংশ তারা মেনটেন করে। এখানে শপথের অ্যাক্টিভ শব্দ আর মেনটেন করতো, এই কারণেই এই জিনিসটি উচ্চারণ করা হয়। আলফাজ আনাম, প্রতিবেদন থেকে কমিশন জানায় যে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরেছেন তাদের মধ্যে 75% জামাত শিবিরের নেতাকর্মী, 22% বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আর যারা এখনো নিখোঁজ আছে তাদের মধ্যে 68% বিএনপি নেতাকর্মী এবং 22% জামাত শিবিরের নেতাকর্মী। এই যে রাজনৈতিক বার্তাটা, এটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছে। এখানে গুম হওয়া ব্যক্তি গুম, তিনি কোন রাজনৈতিক দলের এটা বড় কথা না। রাইট, তিনি জামাত শিবিরও হতে পারেন, বিএনপি হতে পারেন, বা রাজনৈতিক দলের বাইরেও অনেকেই গুম হয়েছেন। আমরা এই যে আপনার ডিপ্লোম্যাট মারুফ জামান, উনি তো কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না, ওনাকেও তো গুম করা হয়েছিল। তো সেই দিক দিয়ে এগুলো রাজনৈতিক লেন্সে না দেখে এটাকে অপরাধ হিসাবে দেখা উচিত, সেটা ভালো হয় বেশি। মিলিটারি অফিসার্স, হ্যাঁ, অনেক মিলিটারি অফিসার, তাদের তো কোনো রাজনৈতিক আইডেন্টিটি ছিল না। এবং সকলের রাজনৈতিক দল, মানবাধিকার কর্মী বা দেশের মানুষের প্রধান লক্ষ্য হওয়া উচিত যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদের বিচার শেষ করা, বিচারের উপর আমাদের নজর রাখা, বিচারটা যাতে শেষ হয় সেটা নিশ্চিত করা। কে কোন দলের কতজন কিভাবে, মানে কার কত গুমে পার্টিসিপেশন বা কম হয়েছে বলে কি তার মানে গুরুত্ব কমে গেছে বা গুমের বা অপরাধের মাত্রা লঘু হবে, তা তো না। তো এই বিতর্কগুলো অহেতুক, অনাকাঙ্ক্ষিত। এইসব বিতর্ক না করে সবার উচিত এই বিচারটাকে নিশ্চিত করার উপর। এখানে একটা প্রশ্ন আছে, ধরুন এই কমিশনের রিপোর্ট দেওয়ার পরে ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো মামলাগুলো নতুন করে বিচার শুরু করার বাস্তব সুযোগ তৈরি হলো তো নাকি? হ্যাঁ, বিচার তো অবশ্যই হতে হবে। একটা লোক হারিয়ে যাবে একটা রাষ্ট্রের অধীনে থেকে, আপনি এটার বিচার করবেন না? বিচার তো হতেই হবে, বিচার করতেই হবে। এখানে দুটো ঘটনা আসছে। একটা হলো যে শেখ হাসিনার সরাসরি নির্দেশদাতা হওয়ার কথা বলা হয়েছে, এটা একটি নিশ্চয়ই ফৌজদারি মামলা একটা ভিত্তি হিসেবে তৈরি করবে। আরেকটা বিষয় যারা বিশেষভাবে আলোচিত হচ্ছে সেটা হলো যে এই রিপোর্ট প্রকাশের পরও যদি কোনো বিচার না হয় তাহলে রাষ্ট্র কি আবারও গুমকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার নৈতিক সুযোগ পেয়ে যাবে না? মানে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, এই যদি আমরা বিচার করতে না পারি, কোনো না কোনো ফর্মে, কোনো না কোনোভাবে এই গুম খুন আবার চালু হবে। কারণ আপনি যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারেন তাহলে তো শুধুমাত্র যারা ভুক্তভোগী তারাই ক্ষতিগ্রস্ত হয় না, এটা সমাজে, রাষ্ট্রে যে আইনের শাসন প্রতিষ্ঠার যে মৌলিক সত্য, সে সত্যই তো লঙ্ঘিত হয়। আইনের শাসন বলে তো আর কিছু থাকে না যখন আপনি বিচার করতে পারবেন না। সেজন্য আইনের শাসনের প্রধান সত্যই হলো যে কোনো অপরাধের আইনানুগ বিচার হওয়া। তো আপনি যদি বিচার না করেন তাহলে আইনের শাসন আপনি প্রতিষ্ঠা করবেন কিভাবে? তাহলে আপনি তো একটা আপনি সুরক্ষা দিয়ে যাবেন অপরাধীকে সুরক্ষা দিয়ে যাবেন যদি আপনি বিচার না করতে পারেন। সেজন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যদি আপনি বিচার করে, এরকম তদন্ত হওয়ার পরেও যদি বিচার না হয় তাহলে তো এটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং পরবর্তী সময় অন্য সরকার যারা আসবে তারাও সাহস পাবে। অতএব এটা আমি এই জন্যই বলছি যে সব পক্ষের, শুধু রাজনৈতিক দল না, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের
সতর্ক সোচ্চার হওয়া উচিত, যাতে এই গুমের সাথে যারা জড়িত এবং ওই যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি, সর্ব উপরের ব্যক্তিটি থেকে যিনি এক্সিকিউশনে ছিল তিনি পর্যন্ত পুরো প্রক্রিয়ার মধ্যে যে যেভাবে সম্পৃক্ত ছিলেন তার ততটুকু দায় অনুযায়ী বিচার হওয়া উচিত। আলফাজ আনাম, গুম নিয়ে যে ধরনের তৎপরতা শুরু হয়েছে, কমিশনের রিপোর্ট, যারা শামসুল আলম লিটন বলছেন তারা আরো অনেক আগে থেকে কাজ শুরু করেছে। আমার প্রশ্ন আপনার কাছে যে আমরা কি আশাবাদ ব্যক্ত করতে পারি এই বিচারটি হবে? হ্যাঁ, আশাবাদী তো হতেই হবে। ভবিষ্যৎ যারা ক্ষমতা আসবে তাদের কাছ থেকে, ভবিষ্যৎ যারা ক্ষমতা আসবে তাদেরকে এই অভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে। সেখানেই এখানের এই ধারাবাহিকতা, অভ্যুত্থানের এই ধারাবাহিকতা এবং অভ্যুত্থানের স্পিরিট, জি, অভ্যুত্থানের মানুষের যে আকাঙ্ক্ষা, সেখানে তো এই গুম খুনের বিচার একটা অন্যতম সত্য। সেটা যদি তারা না করতে পারেন তাহলে আবার একই রকম পরিস্থিতির মুখোমুখি সবাইকে হতে হবে। আলফাজ আনাম এবং শামসুল আলম লিটন, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।